হ্যাঁ, আমরা সপ্তম শ্রেণী পরিবেশ আর বিজ্ঞানের যে প্রথম যে চ্যাপ্টার আছে তাপ, তারপরে চুম্বক, তড়িৎ, আলো, এই চারটা বিষয় নিয়ে একটা প্রশ্ন সেট করেছি। এই প্রশ্ন সেটের মধ্যে সব তথ্য দিয়ে আছে। এদিকে শর্ট প্রশ্ন পড়বে, এদিকে সংক্ষিপ্ত প্রশ্ন পড়বে, যাবতীয় প্রশ্ন এখান থেকেই সব শুরু হবে। তাই আমরা এখানে তথ্য যেসবগুলো দিয়েছি এই তথ্যর মধ্য থেকেই সমস্ত জিনিসগুলোই আসবে, আর মনে রাখতে হবে, আর পড়তে হবে, আর শুনতে হবে। এই তিনটা জিনিসের করলেই এর মধ্যে থেকেই সমস্ত পরীক্ষার প্রশ্নের উত্তর কমন আসবে। তা শুরু করা যাক। প্রথম আছে তাপের ভর নেই। তাপের কোনো ভর নেই। ভর বলতে কি? ভর বলতে বোঝায় যে কোনো বস্তুর মধ্যে যতটা জড় পদার্থ থাকে তাকে বলা হয় বস্তুর ভর। তাহলে যেমন একটা ইঁটের মধ্যে যে বালি আছে, কাদা আছে, এই সব জিনিসগুলো, একটা ইঁট তৈরি হচ্ছে, এই জিনিসগুলোকে নিয়েই হচ্ছে ইঁটের একটা ভর। মানে ওই যে ইঁটের মধ্যে যেসব জিনিসগুলো রয়েছে সেগুলোকেই বলছে কোনো বস্তুর ভর। তা তাপ তো এমন একটা জিনিস নয় যাকে হাতে নিয়ে এধার ওধার ঘুরবো বা তাপকে বেশ করা যায়, শুধু অনুভব করা যায়। তাপের কোনো ওজন নেই, তাই তাপের কোনো ভরও নেই। মানে ওজন সেটা হচ্ছে ভার, সেই ভারও নেই, ভরও নেই। তা তাপের কোনো ভর নেই। এবারে যদি সংক্ষিপ্ত শূন্যস্থান পড়ে, তাপের ড্যাশ নেই। তাপের কি নেই? তাপের ভর নেই। এখানে উত্তর হবে ভর। দ্বিতীয়, দুটি বস্তুতে সমান পরিমাণ তাপ থাকলে তাদের উষ্ণতা কি হতে পারে? একই হতে পারে, আবার নাও হতে পারে। মানে কি, দুটা বস্তু আছে, তাতে যদি সমান পরিমাণ তাপ থাকে, কি থাকে? সমান পরিমাণ তাপ থাকে, তাদের মধ্যে উষ্ণতা কি হতে পারে? হতে পারে, আবার না হতে পারে। তাদের মধ্যে উষ্ণতা হতেও পারে, আবার না হতে পারে। যে যন্ত্রের সাহায্যে বস্তুর তাপমাত্রা মাপা হয় সেটি হলো থার্মোমিটার। তাহলে থার্মোমিটারে আমাদের তাপমাত্রা, শরীরের তাপমাত্রা তো মাপা হয়, আমরা দেখেছি জ্বর হলে সেই থার্মোমিটার দিয়েই আমাদের জ্বরের তাপমাত্রা মাপা হয়। তাহলে এটা প্রশ্নটা খুবই সহজ। তাহলে বস্তুর তাপমাত্রা বা উষ্ণতা মাপার যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার। এখানে তাপমাত্রা না বলে উষ্ণতা বলতে পারে, যে বস্তুর সাহায্যে বস্তুর উষ্ণতা মাপা হয় তার নাম কি? থার্মোমিটার। তাপমাত্রা বা উষ্ণতা একই জিনিস। তারপরে কোনো বস্তুকে গরম করলে তার ভর একই থাকে। এটা বলছে তো, কোনো বস্তুকে যদি গরম করা হয় তার মধ্যে যেসব জিনিসগুলো রয়েছে বস্তুর ভেতরে সেগুলো কি বদলে যাবে? বদলে যাবে না, সেগুলো একই থাকবে। সেই কাদা কাদাই থাকবে, আবার সেই বালি বালিই থাকবে। তাহলে কোনো বস্তুকে গরম করলে তার ভর একই থাকে, সেই কাদামাটি। থার্মোমিটারে তরল হিসাবে ব্যবহার করা হয় কি? না, পারদ। থার্মোমিটার তরল হিসাবে কী ব্যবহার করা হয়? পারদ। থার্মোমিটারে পারদ আমরা দেখেছি, সেই কালো রকম, যেটা গরম হলে উঠের দিকে উঠে যায়, আবার ঠান্ডা হয়ে গেলে নিচের দিকে নেমে যায়, সেই পারদ থাকে কালো রকম। তো এই থার্মোমিটারে সেই তরল হিসাবে ব্যবহার করা হয় পারদ। প্রমাণ বায়ুচাপে পারদের স্ফুটনাঙ্ক কত? পারদের স্ফুটনাঙ্ক মানে প্রমাণ বায়ুচাপে, বায়ুর একটা চাপ আছে সব জায়গায়। পৃথিবীর ওপর একটা বায়ু চাপ তো রাখে সব, কোনো পার্বত্য অঞ্চল আলাদা চাপ, আমাদের সমভূমিতে আলাদা চাপ, এরকম বিভিন্ন জায়গায় চাপ থাকে। এমন একটা প্রমাণ বায়ুচাপ, যেই চাপটা এভারেজ, একটা গড়ের চাপ, সেই চাপে পারদের স্ফুটনাঙ্ক মানে কি? কোনো পদার্থ যখন ফুটে বাষ্পে পরিণত হয় তাকে বলা হয় স্ফুটনাঙ্ক। তার একটা উল্টা আছে গলনাঙ্ক মানে যেটা যখন গলে জলে পরিণত হয়ে যাবে সেটা হচ্ছে গলনাঙ্ক। এখানে হচ্ছে স্ফুটনাঙ্ক মানে ফুটবে। তাহলে পারদ কোন বায়ুচাপে ফুটে যায়? কত ডিগ্রি সেলসিয়াস? না, 357 ডিগ্রি সেলসিয়াস। উত্তর হবে 357 ডিগ্রি সেলসিয়াস। মানে প্রমাণ বায়ুচাপে পারদের স্ফুটনাঙ্ক 357 ডিগ্রি সেলসিয়াস। তারপরে ডাক্তারি থার্মোমিটারে সর্বোচ্চ উষ্ণতা মাপা হয় কত? ডাক্তারি থার্মোমিটারে সর্বোচ্চ কত উষ্ণতা মাপা হয়? 110 ডিগ্রি ফারেনহাইট। এটা পড়তে পারে পরীক্ষায়, যে ডাক্তারি থার্মোমিটারে সর্বোচ্চ কত ডিগ্রি মাপা হয়? 110 ডিগ্রি। আমাদের জ্বর দেখেছি 108 হয়, 109 হয়, কখনো এত ডিগ্রি 105, 106 এরকম সব তাপমাত্রা মাপা হয় আমাদের শরীরের। যখন 106 ডিগ্রি, 103 ডিগ্রি হয়ে যায় তখন আমরা বলি যে প্রচুর জ্বর হয়ে গেছে। তাহলে সেই রকম থার্মোমিটারে সর্বোচ্চ উষ্ণতা মাপা যাবে কত ডিগ্রি? না, 110 ডিগ্রি ফারেনহাইট। মনে রাখতে হবে, ডাক্তারি থার্মোমিটারগুলো সব ফারেনহাইট হয়, সেলসিয়াস হয়নি, ফারেনহাইট। আমাদের যে শরীরের তাপমাত্রা মাপা হয় সেই থার্মোমিটারে
ফারেনহাইট দিয়ে আমরা বোঝাই। এটা একক, একটা একক। যেমন আমরা যেমন 5 যদি বলি, 5 বললে কিছু তো বোঝা যায়নি, 5টা কী হতে পারে, আর একটা একক দিতে হয় তো, 5 টাকা না 5 কেজি, সেরকম এর একটা একক লাগে। সেরকম উষ্ণতা মাপার একটা একক আছে, সেটা হচ্ছে ফারেনহাইট। ফারেনহাইট দিয়ে বোঝানো হয় থার্মোমিটারে। মানুষের দেহে স্বাভাবিক উষ্ণতার মান কত? উষ্ণতা মানে তাপমাত্রা, একই জিনিস। যে মানুষের দেহে, আমাদের শরীরে স্বাভাবিক উষ্ণতা মানে প্রত্যেক মানুষেরই একটা উষ্ণতা থাকে, সেটা কি বা কত? সেটা হচ্ছে 98, এটা 98.4 ফারেনহাইট, 98.4 ফারেনহাইট মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা বা উষ্ণতা। পরীক্ষায় পড়তে পারে যে মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা কত, না 98.4 ডিগ্রি ফারেনহাইট। হয়ে গেল। তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণে বস্তু উত্তপ্ত হয় আর বর্জনে বস্তু শীতল হয়। তাহলে তাপ কি, যদি বলে তাপ কাকে বলে বা তাপ কি, না তারা এইভাবেই আমরা বলবো, তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণে বস্তু কি হয়, উত্তপ্ত হয়। মানে তাপ কোনো বস্তুকে যদি দেওয়া হয়, সেই বস্তুটা তো গরম হবে। জলকে যদি তাপ দেওয়া হয়, জল গরম হবে। আবার যদি জলকে যদি গরম না করা হয়, উনান বন্ধ করে দেওয়া হয়, আগুন না লাগানো হয়, তখন জল আবার ঠান্ডা হয়ে যাবে। সেটাই হচ্ছে তাপ, যে বস্তুকে গরম করে, যে বস্তু আবার তার থেকে হাঁটিয়ে দিলে বা তাপ যদি সরিয়ে নেওয়া হয়, সেই বস্তু ঠান্ডা হয়ে যায়। তাহলে আমরা কী বলবো, তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জনে, বর্জন মানে কি, তাপ যদি বের করে দেওয়া হয়, তখন বস্তু শীতল হয়। সিজিএস পদ্ধতিতে তাপের একক কী? এখানে মনে রাখতে হবে, এটা পদ্ধতির একটা একক পড়বে, পদ্ধতিতে তাপের একক কী। সিজিএস পদ্ধতি তাপের একক হচ্ছে ক্যালোরি। ক্যালোরি কে। আচ্ছা, সি এর এখানে আমরা সি দিয়ে একটা শব্দ যদি বলি, সে ক্যাট, তাহলে সি এর ক্যাট আর ক্যালোরির কে, তাহলে এখানের মধ্যে মিল আছে। তাহলে যদি বলা হয় সিজিএস পদ্ধতিতে তাপের একক কী, দুটা একক আছে, একটা কেলভিন আছে আর একটা হচ্ছে ক্যালোরি। তা ক্যালোরি হবে না কেলভিন হবে? ক্যালোরির মানেই সি এর ক্যাট, তাহলে সিজিএস পদ্ধতিতে তাপের একক হবে ক্যালোরি। আর এসআই পদ্ধতিতে কী হবে? এসআই পদ্ধতিতে তাপের একক হবে কেলভিন। মনে রাখতে হবে এসআই পদ্ধতিতে কেলভিন। এটা মনে পড়লে এটাই দুটা মনে রাখতে হবে, ক্যালোরি না কেলভিন। কোনটা এসআই পদ্ধতিতে কী হবে, ক্যালোরি না কেলভিন? কারণ আমরা জানি সিজিএস এর মানে ক্যাট, সেখান থেকে ক্যালোরি হয়ে গেছে, তাহলে এসআই পদ্ধতিতে হবে কেলভিন। তারপরে প্রশ্ন, একটি পারদ থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? একটি পারদ থার্মোমিটার, যে পারদ থার্মোমিটারে আমরা ডাক্তারি থার্মোমিটার বা বিভিন্ন যে থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয়, সেই পারদ থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? হ্যাঁ, সেই ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। 100 ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াস স্কেল, এই যে দুটো স্কেল আছে, একটা সেলসিয়াস স্কেল, একটা ফারেনহাইট স্কেল, যখন যেটা দরকার হয়, যেই জায়গায় প্রয়োজন হয়, সেই জায়গায় ব্যবহার করা হয়। হ্যাঁ, আর সেই দুটা স্কেলের মধ্যে নিম্ন স্থিরাঙ্ক কত, ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? সেলসিয়াস স্কেলে যদি ঊর্ধ্ব স্থিরাঙ্ক যদি বলতে হয়, সেটা 100 ডিগ্রি, আর যদি নিম্ন স্থিরাঙ্ক বলা হয়, সেটা 0 ডিগ্রি। যে সেলসিয়াস স্কেলে সবচেয়ে হচ্ছে 0 ডিগ্রি আর সবচেয়ে বড় হচ্ছে 100 ডিগ্রি। এটা ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 112 ডিগ্রি আর সবচেয়ে নিচে হচ্ছে 32 ডিগ্রি। দুটা স্কেলকে পাশাপাশি রাখলে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এর যদি 0 ডিগ্রি হয়, এর হবে সেটা 32 ডিগ্রি, এর যদি 100 ডিগ্রি হয়, এর হবে 212 ডিগ্রি সমান। তা ঠিক আছে, এর যখন 0 ডিগ্রি হবে, এর হবে 32 ডিগ্রি, এর যখন 100 ডিগ্রি হবে, এর হবে 212 ডিগ্রি। তাহলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক সেলসিয়াস স্কেলের কত? 100 ডিগ্রি, আর নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি। ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত? 32 ডিগ্রি, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হবে 212 ডিগ্রি। মনে থাকবে, এটা মনে রাখতে হবে। পরের প্রশ্ন, কোন উষ্ণতায়, বেশি উপরে চলে গেছে, আচ্ছা চলো, কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ একই দেখায়? মানে সেলসিয়াস আর ফারেনহাইট দুটো স্কেল, এমন কোন উষ্ণতায় দুটো স্কেলকে যদি নিয়ে যাওয়া যায়, তাহলে দুজনের পাঠ, দুজনের যে পরিমিতা দেখা, মানে যেটা আমরা দেখাচ্ছে আমাদেরকে, সেই পাঠটা সেটা একই দেখাবে। কত? -40 ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস উষ্ণতায়। -40 ডিগ্রি উষ্ণতার মধ্যে যদি আমাদেরকে নিয়ে যাওয়া হয়, দুটো স্কেলকে আমরা যদি নিয়ে যাই, তখন দেখব দুজনের পাঠ পুরো বরাবর দেখাচ্ছে, কারো বেশি কম দেখাবে না, একই জায়গায় দুটো স্কেল স্থির হয়ে যাবে। এটাকে হলে পাঠ দেখায়। তারপরে আছে কি, পদার্থের কোন ধর্মকে থার্মোমিটারের নির্মাণের কাজে লাগানো হয়?
পদার্থের তো বিভিন্ন রকম ধর্ম আছে, যখন পদার্থ নিয়ে পড়বো তখন সেই তার ধর্মগুলো নিয়ে জানবো। তাহলে এখানে একটা পদার্থের ধর্ম এখন থেকেই আমরা জেনে যাব, কি না উষ্ণতার পরিবর্তনে তরলের আয়তনের পরিবর্তন হয়। ব্যাপারটা কি, উষ্ণতাকে যদি বাড়ানো যায় বা কমানো যায় তাহলে তরলের যে আয়তনটা সেটাও বাড়বে, সেটাও কমবে। তাই যদি কোনো তরল পদার্থ, যেমন আমি পারদকেই ধরছি, পারদে যদি উষ্ণতা আমাদের তাপ যদি শরীরে বেড়ে যায় তাহলে পারদটাও ধীরে ধীরে উপর দিকে বাড়তে থাকবে, তখন সে 100 ডিগ্রি 102 ডিগ্রি 103 ডিগ্রি দেখাবে। আবার যদি আমাদের শরীর ঠান্ডা হয় তখন আবার সেই পারদটা ধীরে ধীরে নিচের দিকে নেমে যাবে। তাহলে উষ্ণতার পরিবর্তনে পদার্থের যে তরলের যে আয়তন তার পরিবর্তন হয়, এই একটা যে ধর্ম, এই ধর্মটাকে কাজে লাগিয়েই থার্মোমিটার তৈরি করা হয়েছে। তার থার্মোমিটার নির্মাণে পদার্থের কোন ধর্মটাকে কাজে লাগানো হয়েছে না এটা উষ্ণতার পরিবর্তনে তরলের আয়তনের পরিবর্তন। তারপরে এমন একটি পদার্থের নাম করো যার নির্দিষ্ট গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক নেই। তার নাম হচ্ছে মোম। মোম তো আমরা সকলেই দেখেছি, মোমবাতি। মোমবাতির কোনো গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক কোনো নির্দিষ্ট নেই, সে যে কোনো সময় গলতে পারে, যে কোনো সময় আবার ফুটে বাষ্প পরিণত হয়ে যে বাষ্প হয়ে কমে যেতে পারে। হ্যাঁ, আমরা যদি 100 গ্রাম মোম নিয়ে এসে মোমবাতিটাকে ওজন করলাম, তারপর গলে গেল, সেটা কি আর 100 গ্রাম থাকবে? পুরাপুরি থাকে, কিছু তো পরিমাণ উড়ে পরিবেশের সাথে মিশে যায়, সেটাই হচ্ছে স্ফুটনাঙ্ক। আবার গলনাঙ্ক যখন আবার বরফ সেই ইটা গলে যায়, মোমটা যখন তাপে গলে যায়, এই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দুটাই মোমের আছে, কিন্তু কোন তাপমাত্রায় যে এটা গলবে, কোন তাপমাত্রায় এটা ফুটবে তার কোনো নির্দিষ্ট কোনো উষ্ণতা নেই। ঠিক আছে, হয়ে গেল। তারা পড়তে পারে যে সবার এক নির্দিষ্ট উষ্ণতা আছে। জলের যে ঊর্ধ্ব স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্ক আছে, জল এত ডিগ্রি ফুটে বাষ্প হবে, এত ডিগ্রিতে আবার জল বরফ হয়ে যাবে, এরকমটা আছে তার, কিন্তু এর কোনো মোমের কোনো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নেই। এবার কিছু শূন্যস্থান আছে, যে গৃহীত বা বর্জিত তাপ। গৃহীত মানে যেটা গ্রহণ করা হচ্ছে, যেটা নেওয়া হচ্ছে, আর বর্জিত মানে যেটা বের করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে গৃহীত বা বর্জিত তাপ মাপা হয় সেটা কোন যন্ত্রের সাহায্যে? ক্যালোরিমিটার। তাপ তো মাপা হয় থার্মোমিটারের সাহায্যে, কিন্তু কোনো বস্তুর মধ্যে কতটা তাপ গেল, কতটা তাপ আবার ঢুকলো, এই জিনিসটা মাপা যায় ক্যালোরিমিটারের সাহায্যে। তাহলে গৃহীত বা বর্জিত তাপ মাপা হয় ক্যালোরিমিটারের সাহায্যে। 2 প্রশ্ন, সব শক্তি শেষ পর্যন্ত তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এখানে সব শক্তি শেষ পর্যন্ত ড্যাশ শক্তিতে রূপান্তরিত হয়, কি না তাপ শক্তিতে রূপান্তরিত হয়। যেমন একটা মোটর ঘুরতে ঘুরতে সেই মোটরটা তো গরম হয়ে যায়। হ্যাঁ, যেমন পাখা ঘুরতে ওখানে পাখার সেই যদি মুখটায় হাত লাগাই পাখা, হ্যাঁ, তাতে সে দেখবো সেটা পাখাটা গরম হয়ে গেছে। তাহলে আবার যে হাত এরকম করে দুটা তালুকে ঘষছি ঘষতে হাত দেখি তালুটা গরম হয়ে গেছে। তাহলে সব রকমই শক্তি, যে হাত ঘুষি এটা যান্ত্রিক শক্তি, এটা যান্ত্রিকের মতন কাজ করছে, সেটা শেষে গিয়ে তাপ শক্তিতে পরিণত হচ্ছে। এরকম অনেক উদাহরণ আছে। তাই এখানে আমরা শুধু এইটুকুন জানবো যে সব শক্তি শেষ পর্যন্ত কোন শক্তিতে পরিণত হয়, রূপান্তরিত হয়, সেটা হচ্ছে তাপ শক্তি। রূপান্তরিত মানে কি, এক রূপ থেকে অন্য রূপে যাচ্ছে। মানে সে ছিল হাতি, সে হয়ে গেল ঘোড়া, একটা রূপ মানুষের। আগেকার অসুরা নাম রূপকে চেঞ্জ করে ফেলতো না, হাতি থেকে ঘোড়ায় রূপান্তর হয়ে যেত। আবার রাবণ যখন সীতাকে চুরি করতে এসেছিল তখন ভিক্ষু বেশি এসেছিল, হ্যাঁ, তারপর আবার সে রাবণের রূপ ধরে নেয়, মানে ভিক্ষু থেকে রাবণে রূপান্তরিত হয়েছে, রাবণ থেকে আবার ভিক্ষুতে রূপান্তরিত হয়ে গেছে। এইরকম রূপান্তর মানে এক রূপ থেকে অন্য রূপে যাওয়া। সেরকম সব শক্তি শেষ পর্যন্ত কোন শক্তি রূপান্তরিত হয়? তাপ শক্তিতে। হয়ে গেল। এবার এই প্রশ্নটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ নির্ভর করে ড্যাশ ড্যাশ ড্যাশের ওপর, 3টি জিনিসের ওপর। কোনো বস্তু কর্তৃক গৃহীত মানে কোনো বস্তুর দ্বারা, কর্তৃক মানে সেই বস্তুর কর্তৃক যে তাপটা সে নিয়েছে বা সেই তাপটা বর্জিত করে দিয়েছে মানে বের করে দিয়েছে, সেটা কার উপর নির্ভর করবে? 3টা জিনিসের উপর। কিসের উপর? ভরের উপর, আপেক্ষিক তাপের উপর,
আর উষ্ণতার পরিবর্তনের ওপর। ভর মানে সেই বস্তুর মধ্যে কী কী আছে সেই জিনিসটার উপরে নির্ভর করছে। বস্তু জিনিসটা কি মোটা দানা আছে, না পাতলা দানা আছে, না টনচিপ আছে, না সিমেন্ট আছে বস্তুটার মধ্যে, তার উপর নির্ভর করে। আপেক্ষিক তাপ, তার মধ্যে কতটা তাপ যাতায়াত করছে, তার মধ্যে কতটা তাপ আছে, হ্যাঁ, তার মধ্যে ব্যক্তিগত কী তাপ আছে, সেই আপেক্ষিক তাপের উপর নির্ভর করছে। তারপরে কি উষ্ণতার পরিবর্তন, মানে উষ্ণতা কীভাবে পরিবর্তন করা হচ্ছে বা কমানো হচ্ছে, বাড়ানো হচ্ছে, সেই সব জিনিসগুলোর উপরে কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ নির্ভর করে। এটা মনে রাখতে হবে, কোনো বস্তুর কর্তৃক। আমাদের যদি এতে দেখি বইয়েতে, এখানে স্পষ্ট করে লেখা আছে এক জায়গায়, যে আমরা যদি তাপের মধ্যে যাই, এইখানে ছক দিয়ে আছে, এই যে কোনো বস্তুর উষ্ণতা হ্রাস বা বাইরে কতটা তাপ নেবে, মানে বাইরে থেকে কতটা তাপ গ্রহণ করবে, কতটা তাপ আবার হারাবে, কোন কোন বিষয়গুলির উপর নির্ভর করে। এই যে এখানে তিনটি বিষয়ের উপর, ভর, তারপরে আপেক্ষিক তাপ আর বস্তুর উষ্ণতার পরিবর্তন। এখানে সমস্ত কিছু এখানে লেখা আছে, যে কোনো বস্তুর মধ্যে কী কী পরিবর্তন হবে সব নির্ভর করছে। হ্যাঁ, এইখানে এই যে বর্জিত বা গৃহীত তাপের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এই সব পরীক্ষাগুলো একটু ভালো করে পড়লে বোঝা যাবে যে এই তিনটি জিনিসের উপর কীভাবে নির্ভর করছে। এখানে এই যে বলছে কোনো নির্দিষ্ট পরিমাণ বাড়া কমার উপর বস্তু কতটা তাপ গ্রহণ করবে, সেই বস্তুর ভরের উপর একটা সরল সম্পর্ক আছে। ভর যেরকম বাড়বে বস্তুর তাপও সেরকম করে বেড়ে যাবে। ভর যদি সেরকম কম থাকে তাহলে বস্তুর তাপও কমে যাবে। বস্তুর ভরের সাথে সম্পর্ক আছে। আবার এখানে বলছে, বলা যায় যে উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য বস্তু কতটা তাপ গ্রহণ করবে বা বর্জন করবে তা পদার্থ দিয়ে তৈরি তার উপর নির্ভর করে। বস্তু কোন পদার্থ দিয়ে তৈরি, হ্যাঁ, সে তার উপর নির্ভর করে। ঠিক আছে, তাহলে এই তিনটা জিনিসের এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কোনো বস্তুর ওপর কোন কোন গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ কোন কোন জিনিসের ওপর নির্ভর করে, না ভরের ওপর, আপেক্ষিক তাপের ওপর আর উষ্ণতার পরিবর্তনের উপর। এবার কীভাবে পড়ে বইয়ে ওইখানে ডিটেলসে আছে, একবার পড়লে বুঝে যাবে। তারপরে 1 সেলসিয়াস ডিগ্রির পরিবর্তন সমান 9.5 ফারেনহাইট ডিগ্রির পরিবর্তন। এটা মনে রাখতে হবে, এটা একটা জিনিস, যে 1 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন কার সাথে সমান হবে, 9.5 ফারেনহাইট ডিগ্রির পরিবর্তন। এটা পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। 1 ডিগ্রি সেলসিয়াস ডিগ্রির পরিবর্তন সমান কত ডিগ্রি ফারেনহাইটের পরিবর্তন, না 9.5। বরফের গলনের লিন তাপের মান কত, 40 ক্যালোরি পাওয়ার গ্রাম। ক্যাল মানে ক্যালোরি, পার জিএম মানে গ্রাম। তার বরফের গলনের লিন তাপের মান, বরফ গলবে, বরফ তো শক্ত কঠিন পদার্থ, সাদা রকমের বরফ, আইসক্রিম আমরা খেয়েছি বরফ দিয়ে, ওরকম বরফ আছে, সেটা যে গললে একটা বাইরে থেকে তাপ নেবে, সেটাকেই বলা লিন তাপ। মানে কোনো লিন তাপ কাকে বলে, কোনো বস্তু যখন যে তাপ কোনো বস্তুর অবস্থার উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে শুধু অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে, মানে কঠিন থেকে তরল বা তরল থেকে কঠিন বা বাষ্পে, এই রকম যে অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে, আর এই ঘটনার জন্য যে তাপটা দরকার হচ্ছে সেটাকেই বলা হয় লিন তাপ। তাহলে এই বরফ গলতে গেলে যে তাপটার দরকার হয়, যে সেই লিন তাপটা যে দরকার হয়, তার মান কত, না 40 ক্যালোরি পাওয়ার গ্রাম। এটাও ইম্পর্টেন্ট। অবস্থার পরিবর্তনের সময় ড্যাশ অপরিবর্তিত থাকে, কি উষ্ণতা অপরিবর্তিত থাকে। কোনো কঠিন থেকে তরল এরকম যদি চলে যায়, তার মধ্যে যে উষ্ণতা থাকে সেটা কিন্তু অপরিবর্তিত থাকে, মানে একই রকমই থাকে, কোনো পরিবর্তন হয় না। হ্যাঁ, লিন তাপ কাকে বলে, একটু আগে লিন তাপ নিয়ে আলোচনা করেছি, এখানে লিন তাপ নিয়ে বলে দিই। লিন তাপ যদি পরীক্ষায় পড়বে, এটা কাকে বলে লিন তাপ, তখন এইভাবেই আমরা লিখব, যে তাপ, মানে কে, একটা তাপ, লিন তাপ মানে একটা তাপ। তো তাহলে আমরা শুরু করব কি দিয়ে, না যে তাপ বস্তুর উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে কি করবে, বস্তুর উষ্ণতার পরিবর্তন ঘটাবে না, উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে অবস্থার পরিবর্তন ঘটায়। কিসের পরিবর্তন ঘটায়, অবস্থার পরিবর্তন ঘটায়। অর্থাৎ কোনো কঠিন পদার্থকে তরল পদার্থে পরিণত করবে, মানে রূপান্তরিত করবে। কঠিন পদার্থ সেটা তরলে রূপান্তরিত হয়ে যাবে, মানে বরফ সেটা তরলে পরিণত হয়ে যাবে, জলে। এবং তরল পদার্থ যেমন জল ফুটে বাষ্পে রূপান্তরিত হয়ে যাবে। জল দেখেছি বাষ্পে রূপান্তরিত হয়ে উড়ে উড়ে চলে যায়। সেই যে তাপটা ঘটাচ্ছে এই ঘটনাগুলো, সেই তাপটাকেই বলা হয় লিন তাপ। বোঝা গেল?
তাহলে লীন তাপ কাকে বলে? লীন তাপ মানে একটা তাপের কথা বোঝাচ্ছে। তাহলে শুরু করব, যে তাপ কি করবে? বস্তুর উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে তো কি করবে? অবস্থার পরিবর্তন ঘটাবে। অর্থাৎ কি বলতে চাইছে না, কোনো কঠিন পদার্থ কি হবে? তরলে রূপান্তরিত করে, এবং তরল পদার্থকে কিসে করে? বাষ্পে রূপান্তরিত করে। তাকে বলা হয় লীন তাপ। ঠিক আছে, তাহলে আমরা কি করে মনে রাখবো? যে তাপ বস্তুর উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে অবস্থার পরিবর্তন ঘটায়, অর্থাৎ কোনো কঠিন পদার্থকে তরলে পদার্থে রূপান্তরিত করে এবং তরল পদার্থকে বাষ্পে রূপান্তরিত করে, তাকে বলা হয় লীন তাপ। ঠিক আছে, এবার থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক আর নিম্ন স্থিরাঙ্ক বলতে কি বোঝো? ঊর্ধ্ব স্থিরাঙ্ক, স্থিরাঙ্ক দন্তেশ্ব থয়স্বই রয়াকার উময় কয় স্থিরাঙ্ক, আর নিম্ন স্থিরাঙ্ক একটু ঝাপসা হয়ে গেছে বলে বোঝা যাচ্ছে নি। তা থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক মানে কি? থার্মোমিটারের ঊর্ধ্ব যে সীমাটা সেটা কি? সেটা এটাই, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে, বলে না সব কিছু থার্মোমিটার একটা চাপে তৈরি হয়, চাপের উপর নির্ভর করছে। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় কে না বিশুদ্ধ জল কি হবে? ফুটে বাষ্প হয়, তাকে ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলা হয়। তাহলে কিসে কিসে তার শর্ত থাকবে? এই শর্তের মধ্যে এই জল ফুটে বাষ্পে হবে। কি থাকবে? যদি বলা হয় আমি দোকান যেতে পারি, আমার শর্ত হতে হবে আমাকে সাইকেল দিতে হবে, তখন আমি দোকান যাব জিনিসটা কিনতে। সেরকম এই তার শর্ত, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে নির্দিষ্ট উষ্ণতায়, একটা ঊর্ধ্ব স্থিরাঙ্ক তো একটা উষ্ণতাকে বোঝাচ্ছে, তাহলে যে নির্দিষ্ট উষ্ণতায় বিশুদ্ধ জল মানে নোংরা জল হলে হবে না, কাদামাটি ঘোলা জল, হ্যাঁ, নর্দমার জল, এইসব জল হবে না, পরিষ্কার জল হতে হবে, সেটাকে বিশুদ্ধ জল বলা হয়। বিশুদ্ধ জল ফুটে বাষ্প পরিণত হয়, তাকে বলা ঊর্ধ্ব স্থিরাঙ্ক। এখানে একটা মনে রাখা হয়, ঊর্ধ্ব মানেই উঁচু, উঁচু মানেই সে বাষ্পটা ফুটে তো উঁচুর দিকেই চলে যায় রে বাবা, সেই ঊর্ধ্ব স্থিরাঙ্ক মানে ফুটে বাষ্পে হবে। ঠিক আছে, এখানে মনে রাখতে হবে ঊর্ধ্ব স্থিরাঙ্ক মানে ফুটবে বাষ্পে পরিণত হবে, সেই উষ্ণতাকে বলা হয় কি? ঊর্ধ্ব স্থিরাঙ্ক। আর নিম্ন স্থিরাঙ্কটা কি? একই, তারও একই শর্ত, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় কে হবে? বিশুদ্ধ জলই তো হবে। বিশুদ্ধ জল কি হবে? জমে বরফ হবে বা বরফ গলে জল হবে, মানে হয় সে গলে যাবে, মানে বরফ যদি থাকে সে জলে রূপান্তরিত হবে, আর জল যদি হয় সে বরফে রূপান্তরিত হবে। এই রকম যে ঘটনাটা যে উষ্ণতায় ঘটবে তাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক। হয়ে গেল। ঊর্ধ্ব স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্ক কাকে বলে? সুবেদী থার্মোমিটার। সুবেদী মানে একটা ভালো থার্মোমিটার, সেটাকে কাকে বলে? প্রশ্ন পড়তে পারে সুবেদী থার্মোমিটার কাকে বলা হয়। না, এটা উষ্ণতার সামান্য পরিবর্তনেও যে থার্মোমিটারের পারদ আয়তনে প্রসারিত হয় এবং সঠিক পাঠ নিতে সাহায্য করে, তাকে সুবেদী থার্মোমিটার বলা হয়। তাহলে উষ্ণতার সামান্য পরিবর্তনে যে থার্মোমিটারের পারদ আয়তনে প্রসারিত হয় এবং সঠিক পাঠ নিতে সাহায্য করে, তাকে সুবেদী থার্মোমিটার বলা হয়। উষ্ণতার সামান্য পরিবর্তনে মানে কি? উষ্ণতা একটু যদি পরিবর্তন হয়ে যায়, একটু কম আছে, যেমন সকালে একটা আলাদা রকম তাপমাত্রা থাকে আমরা দেখেছি, আবার যত বেলা বাড়তে থাকে তাপমাত্রা হালকা হালকা পরিবর্তন হয়, বা শরীরের একটা তাপমাত্রা আছে, হালকা একটু জ্বর হলো, তার ফলে কি থার্মোমিটারটা কী হলো, যেই জ্বরের সময় থার্মোমিটারটা বেড়ে গেল, এবার সেটা আমাদের একটা সঠিক পাঠ দিচ্ছে যে 100 ডিগ্রি বা 110 ডিগ্রি বা 105 ডিগ্রি, এরকম একটা পাঠ দিচ্ছে তো যে কোনো, তাহলে সেই থার্মোমিটারটাকে বলা হয় সুবেদী থার্মোমিটার। তাহলে যে সামান্য উষ্ণতার পরিবর্তন যে থার্মোমিটারের পারদ আয়তনে প্রসারিত হয় এবং সঠিক পাঠ নিতে সাহায্য করে, তাকে বলা হয় সুবেদী থার্মোমিটার। আবার দেখ সেই প্রশ্নের উত্তরটা আবার এসছে, কোনো বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য বাইরে থেকে কতটা তাপ নেবে বা কতটা তাপ হারাবে তা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? না, বস্তুর ভর, বস্তুর আপেক্ষিক তাপ, আর বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস। বৃদ্ধি মানে বেড়ে যাওয়া, হ্রাস মানে কমে যাওয়া। তাই তিনটা বিষয়ের ওপর বস্তুর কোনো উষ্ণতার বৃদ্ধি বা বাড়বে, কোনো বস্তুর উষ্ণতা বাড়বে না কমবে, আর বাইরে থেকে কতটা তাপ নেবে না হারাবে, এই সব জিনিসগুলো তিনটি বিষয়ের উপর নির্ভর করে। কি কি? বস্তুর ভর, বস্তুর আপেক্ষিক তাপ, আর বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস।
এবার এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় এগুলো পড়তে পারে, এরকম একটা অঙ্ক দিবে। কোনো বস্তুর উষ্ণতা 40 ডিগ্রি সেলসিয়াস, এটা কিসে আছে? সেলসিয়াসে আছে, 40 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট স্কেলে তখন তার পাঠ কত হবে? কোনো বস্তুর উষ্ণতা যদি সেলসিয়াস স্কেলে আমরা 40 ডিগ্রি দেখি, তাহলে ফারেনহাইট স্কেলে আমরা ফারেনহাইট স্কেলে মাপবো নি, ফারেনহাইট স্কেলে বলবো যে ফারেনহাইট স্কেলে তাহলে কত হবে, সেটা কী করে বের করব? না, এই সূত্রটা আমাদেরকে তখন মনে রাখতে হবে। এইটা একটা সূত্র, এই সূত্র না, C/5 ইকুয়াল টু বা সমান F-32/9, এই সূত্রটা মনে রাখতে হবে। C/5 সমান F-32/9, এটা মনে রাখতে হবে। এবার আমি এখানে সি যেখানে আছে নি, সি এর জায়গায় 40 বসিয়ে দেবো। তারপরে এই যে এখানে সি ছিল, এখানে সি মানে 40 ডিগ্রি, সি এর জায়গায় 40 বসিয়ে দেবো। নিচে যেমন 5 আছে, 5 রইল, উপরে যা আছে তাই, এখানে যা তাই, এটা যা আছে তাই, আর 9 করতে 9, কোনো পরিবর্তন হয়নি। এবারে কী করি, 40 আর 5 তো কাটাকাটি হয়ে যাবে রে বাবা, 5 আসতে 40, তাহলে 8 রইল উপরে, আর নিচে কিছু নেই, মানে আমরা অঙ্কে জানি যে 1 আছে। উপরে আমরা কাকুকে ধরতে পারবো না, কিন্তু নিচে যদি কোনো সংখ্যার কিছু নেই মানে 1 ধরতে পারবো, কারণ এর উপরে নিচে আছে, এরা দুজন আছে, ও বলে আমি একা আছি, তখন বলবো আমি একা দেখবি একা, আমার নিচে 1 আছে, তাহলে এরাও দুজন হয়ে গেল, এরাও দুজন হয়ে গেল। এবার এদের কোনাকুনি ঝগড়া লাগবে, ঠিক আছে? কিন্তু উপরে 1 আনতে পারবে নি, কখনো উপরে 1 আনতে পারবে নি, তখন আনার কোনো তার অধিকার নেই। কিন্তু নিচে সে যে কোনো সংখ্যা যদি একা থাকে, নিচে 1 আনতে পারবে। এবার কোনাকুনি গুণ হবে। এবারে 1-এর সাথে আমাকে ফারেনহাইট চেয়েছে, তো ফারেনহাইট চাইলে যেটা চাইবে সেটা বাঁ দিকে আনতে হয়, যেটা চাইবে সেটাকেই বাঁ দিকে আনতে হয়। তাই এই জিনিসটাকে আমি সোজা বাঁ দিকে নিয়ে চলে এসেছি, মানে F-32 বা এই যে এইটাকে নিয়ে চলে এসেছি এখানে। পুরো 1-এর সাথে এটা গুণ করলে তো এটাই হবে, 1-এর সাথে যদি এটা গুণ করি, তাহলে 1-এর সাথে যা গুণ করব তাই হয়। তাহলে এইটাও F-32 এপাশে নিয়ে চলে এসেছি, আর 8-এর সাথে 9 গুণ করলে কত হয়? 8×9 = 72, এটার সাথে এটা গুণ করে দিকে সরিয়ে দিয়েছি। এবার এফকে রেখে দিয়ে 32কে এপাশে ঠেলে দেবো। ভাই তুই 32, এদিকে একটা সংখ্যা পড়ে আছে, আর তুই আমার সাথে কি করছো? চলে যা, ওর সাথে ঝগড়া করে এবার যে, হ্যাঁ, তুই আমরা এই দল আর ওরা হচ্ছে এই দল, তুই তাহলে ওরাও যখন সংখ্যা আছে, যখন ওরা ছেলে, তুইও আমার কাছে ছেলে যখন আছো, ছেলে যা লড়াই করবি যা, হ্যাঁ, মেয়ের সাথে এখানে থেকে লাভ নেই। ওই জন্য 72-এর কাছে ও চলে যাবে, কিন্তু 72-এর কাছে এ তো মাইনাস হয়ে আছে, ও পাশে গেলে তখন ও প্লাস হয়ে যাবে। যে যার ঘরকে গেলে একটু তো কমই হয়ে যাবে, এইখানে যা আছে তার ওপাশে গেলে সমানের ওই পাশে গেলে পরিবর্তন হয়ে যায়। আমরা অঙ্কে শিখেছি যে এইখানে যদি মাইনাস থাকে, সমানের ওপাশে যাচ্ছে ওই লোকের ঘরকে, তখন তার সাইনটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে -32 ওপাশে গিয়ে কী হয়ে গেল? +32। এবার এখানে এফ তো একা পড়ে আছে, আমাকে তো এফ সমানই চেয়েছে, তাহলে এফ সমান, এবার এর দুজন যখন একে পাশাপাশি আছে, এর দুজনের মিল হয়ে গেছে ভাই, বুঝতে পারলে? দুজনের মিল হয়ে গেছে, তুইও ভাই আমিও ভাই, তাহলে মিল হয়ে যাও, একা পড়ে থাকো এখানে, এফ একা পড়ে থাকে, আর 32-এ 72 যোগ করলে হচ্ছে 104 ডিগ্রি। তাহলে আমরা কি চেয়েছে? ফারেনহাইট স্কেলের উষ্ণতার মান চেয়েছে, ফারেনহাইট স্কেলে মানে এফের মান চেয়েছে, এফের মান আমরা পেয়ে গেলাম কত? 104। উত্তর হয়ে যাবে 104 ডিগ্রি ফারেনহাইট। তাহলে যখন সেলসিয়াস স্কেলে 40 ডিগ্রি হবে, ফারেনহাইট স্কেলে হয়ে যাবে 104 ডিগ্রি ফারেনহাইট। এবার পরীক্ষার সময় এখানে 40 ডিগ্রির জায়গায় অন্য কোনো সংখ্যা দিয়ে দিতে পারে, তখন আমরা সোজা অঙ্কটা করিতে পারবো না পারবো নি? হ্যাঁ, অঙ্কটা করতে পারবো না? ইজি। এখানে 40-এর জায়গায় যখন যা বলবে সেটা বসিয়ে দেবো, দিয়ে এরকম ক্যালকুলেশন করো, 2-4 বার এরকম অঙ্ক 2-1টা করলে, হ্যাঁ, আবার হয়ে যাবে। এখানে 40-এর জায়গায় আমি এখানে 50 দিয়ে দিলাম, 50 ডিগ্রি, হ্যাঁ, এই 40-এর জায়গায় 40 ডিগ্রি সেলসিয়াস স্কেলে উষ্ণতা। এবার ফারেনহাইট স্কেলে কত উষ্ণতা হবে, এইটা তোরা করবি, এটা কত উত্তর বেরোবে। এবারে কিছু আমাদের মনে প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো উত্তর এখানেও আছে। যেমন কুঁজোর জল বলে কলসি, কুঁজো মানে কলসি, এই কলসি, কুঁজো মানে কলসি, সেই কলসির জল ঠান্ডা থাকে কেন? কলসি যেতে যে জল রাখি দেখবি অনেক সময় ঠান্ডা থাকে জলটা, কেন থাকে? একটা আমাদের পিতলের ইয়ের কলসি, হ্যাঁ,
ডিশের কলসি, এর মধ্যে জল তো ঠান্ডা থাকেনি, কিন্তু কুঁজোর জল ঠান্ডা থাকে কেন? এবার জানতে হবে কুঁজোটা কী দিয়ে তৈরি, মাটি দিয়ে তৈরি। হ্যাঁ, মাটি দিয়ে তৈরি। এই একটা ব্যাপার আছে এখানে, ব্যাপারটা আরও জেনে যাবো। মাটির কলসি বা কুঁজোর গায়ে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে। হ্যাঁ, আমরা দেখতে পাইনি, কিন্তু কী করে বুঝতে পারি? যদি কলসির ভিতরে জল রাখি, দেখবি কলসির পেছনে হাত দেবো, ভিতরে জল আছে কিন্তু ভিতরে পেছনে দেখবো কেমন ভিজা ভিজা লাগছে। তাহলে ভিজা ভিজা কেন লাগছে না? ভিতরের যে জলটা কিছুটা চুঁয়ে চুঁয়ে বাইরে বেরোচ্ছে। হ্যাঁ, কিছুটা বাইরে বেরিয়ে যাচ্ছে, এই জন্যে মাটির কলসির বাইরটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে। কখনও মাটির কলসির জল দেখে দেখবে, বুঝতে পারা যাবে। তাহলে মাটির কলসি বা কুঁজোর গায়ে অসংখ্য ছিদ্র থাকে, এটা মেন জিনিস। অসংখ্য কি থাকে? সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে। ওইগুলি দিয়ে ভিতরের যে জলটা আছে কিছুটা তার মধ্যে বাষ্পীভূত হয়ে যায় আর বেরিয়ে যায়। কি হয়ে যায়? বাষ্পীভূত হয়ে বেরিয়ে যায়। এই বাষ্পীভবনের জন্য যে লিন তাপ দরকার, এই বাষ্পীভবনটার জন্য কি দরকার? লিন তাপ। আমরা লিন তাপের সময় পড়েছি যে বস্তুর উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে অবস্থার পরিবর্তন ঘটায়, মানে জল সেটাকে বাষ্পে পরিণত করছে। এই যে জল থেকে বাষ্প অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে, আর ঘটানোর জন্য একটা তাপ দরকার, সেই তাপটাকে লিন তাপ। তাহলে এই যে বাষ্পীভবন ঘটাচ্ছে, যে লিন তাপটা দরকার হচ্ছে, সেই লিন তাপটা কোথা থেকে পাচ্ছে? কলসি থেকে সে গ্রহণ করছে, মাটির কলসি থেকে গ্রহণ করছে। আর গ্রহণ করে বলেই জল বাষ্পীভবন হয়ে বেরিয়ে চলে যাচ্ছে, আর এর ফলেই কুঁজোর জলটা ঠান্ডা থাকে। জলটা তো আটকে নেই, জলটা আটকে থাকলে জলটা তো গরম হবে। প্লাস্টিকের বোতলে জল কিছুদিন রেখে দিলে ভিতরের জলটা গরম হয়ে যায়, কেন না? ওর মধ্যে কোনো ছিদ্র থাকেনি, আর প্লাস্টিক বোতলের জল বাইরের বাষ্পীভূত হয়ে বেরিয়েও আসতে পারেনি, সেই জন্য জল গরম থাকে। কিন্তু কলসির জল, মাটির কলসির জল, সেই মাটির কলসির গায়ে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে। সেই ছিদ্র দিয়ে সেই কিছুটা ভিতরের জল বাষ্পীভূত হয়ে কি হয়ে যায়? বেরিয়ে যায়। এই বাষ্পীভবন বেরোনোর জন্য লিন তাপ দরকার, এটা মেন, এটা বলতে হবে, না বলে নাম পাওয়া যাবে না। বাষ্পীভবনটা কে ঘটাচ্ছে? লিন তাপ ঘটাচ্ছে। যে লিন তাপটা দরকার হচ্ছে, সেই লিন তাপ কলসি থেকে গ্রহণ করছে, আর কলসি থেকে গ্রহণ করছে বলেই কুঁজোর জলটা ঠান্ডা হয়ে আছে। ঠিক আছে, তাহলে আরেকবার বলে দেই, মাটির কলসি বা কুঁজোর গায়ে কি থাকে? অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে। তাতে কি হয়? এগুলি দিয়ে ভিতরের জল কিছুটা বাষ্পীভূত হয়ে বেরিয়ে যায়। আচ্ছা, কে বাষ্পীভবন ঘটাচ্ছে? এই বাষ্পীভবনের জন্য লিন তাপ দরকার, তা কলসি থেকে গ্রহণ করে, ফলে কলসি বা কুঁজোর জল ঠান্ডা হয়ে যায়। আচ্ছা, পরে জীবের শারীরবৃত্তীয় ক্রিয়ায় তাপের ভূমিকা কী? অথবা এরকম পড়তে পারে, জীবের আকৃতি, প্রকৃতি, জীবনযাত্রা তারতম্যের পেছনে তাপ ও উষ্ণতার প্রভাব লেখো। বা তাপ উষ্ণতা এদের কি পরিবর্তন ঘটায়, বা তাপ উষ্ণতার জন্য এদের কি পরিবর্তন ঘটে, সেইগুলার প্রশ্ন উত্তর। যে শীত প্রধান অঞ্চলে প্রাণী আর গ্রীষ্মপ্রধান অঞ্চলের প্রাণীর তুলনায় লোমশ হয়, মানে শীত প্রধান অঞ্চলের যে প্রাণীগুলো তারা একটু বেশি লোমশ হয়, কাদের তুলনায়? গ্রীষ্ম প্রধান অঞ্চলের তুলনায়। বেশি লোমশ কেন থাকে? ঠান্ডা বেশি না, শীত প্রধান, মানে যেখানে ঠান্ডা বেশি, সেখানে যদি প্রাণীগুলো দেখব বেশি বেশি তার গায়ে লোম। কেন লোম? সেই ঠান্ডাটা তার মধ্যে প্রতিরোধ করতে পারে, সেই জন্য তাদের গায়ে লোম বেশি হয়। যে এইসব তুন্দ্রা অঞ্চল, এইসব যে আছে, হ্যাঁ, এইখানে হ্যাঁ, এই দেখ এইখানে যে ওদের গায়ে লোম আছে, এরা সব বরফের দেশে থাকে, ভাল্লুকগুলো। হ্যাঁ, তাই এদের লোম থাকে কেন? ওদের ঠান্ডা ভিতরে বেশি যেতে পারেনি। তাই শীত প্রধান অঞ্চলের প্রাণীরা লোমশ হয় বেশি গ্রীষ্মপ্রধান অঞ্চলের তুলনায়। আর কি হয়? আর গরমের দিনে মানুষের শরীর থেকে ঘাম ঝরে, আর কুকুরের জিভ থেকে লালা পড়ে। এগুলা তো তাপ থাকে বলেই এগুলা ঘটে। গরমের দিনে মানুষের শরীরে ঘাম ঝরে কেন? তাপ বেশি হয়, সেই জন্য তো ঘটে। আর কুকুরের কি হয়? কুকুর ঘাম কী করে ঝরায়? কুকুরের জিভ থেকে লালা পড়ে, ওইটা ওদের ঘাম ঝরে। আমাদের যেমন ঘাম বেরায়, ওদের জিভ থেকে তখন লালা পড়ে। তাদের গরম লাগছে বলেই হ্যাঁ হ্যাঁ করে জিভ বের করে তারা ঘাম ঝরায়। মেরু অঞ্চলে ভালুকের দেহ লোমে থাকে, আর পেঙ্গুনেরা জড়াজড়ি করে থাকে। মেরু অঞ্চল মানে পৃথিবীর উপরের দিকে যে জায়গাগুলো, সেগুলো মেরু অঞ্চল। তো উত্তর মেরু, দক্ষিণ মেরুতে সেখানে সূর্যরশ্মি প্রায় পড়েনি বললেই চলে, সেই জন্য সেখানে ঠান্ডা বেশি। আর সেই ঠান্ডার ফলে তাদের তো ঠান্ডা লাগবে, সেই জন্য ভালুকের দেহে ঘন লোম থাকে। আর পেঙ্গুনেরা কী করে? একে অপরকে জড়াজড়ি করে থাকে, যাতে তারা একটু গরমে থাকতে পারে। হয়ে গেল।
এবারে কোনো বস্তুকে তাপ দিলে কি কি পরিবর্তন হতে পারে? বাহ, ভালো প্রশ্ন। কোনো বস্তুকে যদি আমি তাপ দেই তাহলে তার মধ্যে কি কি পরিবর্তন হয়? কিংবা এরকম প্রশ্ন পড়তে পারে, তাপ প্রয়োগের ফলাফলগুলি কী কী? তাপ প্রয়োগ করলে কি ফল হয়? না, তাপ প্রয়োগে বস্তুর উষ্ণতা বেড়ে যায়। আমি যদি জলকে তাপ দেই, জলের উষ্ণতা তো, জলটা তো গরম হয়ে যাবে, হাত দিতে পারবো আর জলে, তাহলে তাপ প্রয়োগের পরে বস্তুর উষ্ণতা বেড়ে যায়। তারপরে কী হয়, বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে। মানে জলটা কি আছে, এতটা জল আছে, তারপরে সে বাষ্পীভবন হয়ে যায়, মানে জল থেকে বাষ্পে পরিণত হয়ে যায়। আর কি হয়, ধাতব পদার্থ উজ্জ্বল হয়ে ওঠে। মানে কোনো লোহাকে আমি যদি তাপ দিই, মানে লোহাকে যদি আমি গরম করি, তখন লোহাটা তো কি হয়ে যায়, লাল হয়ে জ্বলে ওঠেনি, আর তাপ বিকিরণ করে, তাপকে সে ছড়িয়ে দেয়। ঠিক আছে, বিকিরণ মানে তাপ বের করে দেয়, মানে ছড়িয়ে দেয়, লাল আলো হয়ে বিকিরণ করে তাপ। তাহলে তাপ প্রয়োগের ফলে কী কী পরিবর্তন হয়? বস্তুর উষ্ণতা বেড়ে যায়, বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে, আর ধাতব পদার্থ উজ্জ্বল হয়ে তাপ বিকিরণ করে। এবার এই প্রশ্নটাও পড়তে পারে, 100% চান্স আছে এই প্রশ্নটা পড়বে, তাপ আর উষ্ণতার মধ্যে পার্থক্য লেখো। 100% এটা পরীক্ষায় পড়বে, তাই একদম মুখস্থ আর বুঝে নিতে হবে। তাপ আর উষ্ণতা দুদিকে দুটাকে লিখবো, এরকম ঘরও করে দেবো যেভাবে আছি। 1 নম্বর কি পার্থক্য? না, তাপ হলো এক প্রকার শক্তি, যা গ্রহণে বস্তু গরম হয় আর বর্জনে বস্তু ঠান্ডা হয়। এটা আমি আগেও পড়েছি, আগেও জেনেছি, আগেও শুনেছি আর শুনিয়েছি। তাপ হলো এক প্রকার শক্তি, যা গ্রহণ করলে বস্তু গরম হয় আর বর্জন করলে বস্তু ঠান্ডা হয়। উষ্ণতা কি? উষ্ণতা হচ্ছে বস্তু তাপীয় ফল, মানে তাপ দেওয়ার পরে যেটি আমরা দেখতে পাই সেটাই হচ্ছে উষ্ণতা। তাপ কোনো জিনিসের মধ্যে দিলাম, কোনো জলের মধ্যে আমি তাপ দিলাম, ফলে জলটা গরম হলো, তার একটা তাপমাত্রা আমরা পেলাম, সেটা কত ডিগ্রি গরম হলো, সেই জিনিসটা যে আমরা পেলাম তাকেই বলা হয় উষ্ণতা। তাহলে উষ্ণতা, তাপ মানে সে একটা শক্তি, আর উষ্ণতা হচ্ছে তাপ দেওয়ার পর বা তাপ নেওয়ার পরে কোনো জল, তার মধ্যে যে জিনিসটা তৈরি হবে, সেই জলটা একটু গরম হয়ে গেল, এই যে গরম হয়ে যাওয়াটা, সেটা হচ্ছে উষ্ণতা। তাহলে আমরা কী বলো, উষ্ণতা হলো বস্তুর তাপীয় অবস্থা, তাপ দেওয়ার পরে অবস্থা, যা প্রবাহের অভিমুখ নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, যা তাপ প্রবাহের অভিমুখ নিয়ন্ত্রণ করে, মানে তাপটা বাড়ছে কমছে, এই যে অভিমুখটা যাচ্ছে কোন দিকে, বেড়ে বেড়ে কোন দিকে যাচ্ছে, এটাই হচ্ছে অভিমুখ। হ্যাঁ, সেটা নিয়ন্ত্রণ করে। 2 নম্বর কি, গৃহীত বা বর্জিত তাপ মাপা হয় ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে। আমরা আগে তো ক্যালোরিমিটার পড়েছি যে তাপটা কতটা ঢুকলো কতটা বেরোলো, এটা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে। তাহলে কিভাবে লিখব? গৃহীত বা বর্জিত তাপ মাপা হয় ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে, আর উষ্ণতা মাপা হয় থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। ঠিক আছে, এখানে আবার এই দুটো জিনিস মনে রাখতে হবে। সিজিএস পদ্ধতিতে তাপের একক ক্যালোরি, আর এসআই পদ্ধতিতে তাপের একক জুল। আর উষ্ণতা তাপমাত্রা একক কি? সিজিএস পদ্ধতি তাপের উপর সেলসিয়াস, আর এসআই পদ্ধতিতে হচ্ছে কেলভিন। ঠিক আছে, হয়ে গেল তাপটা এখন পর্যন্ত হয়ে গেল। এরপরে আমরা পড়ব আলো।